বেলচা পাচারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু অনুব্রত বাবু নন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কলকাতার ক্যানাট স্ট্রিটে বসে আছে। দিস অ্যামাউন্টস টু interference or creation of obstruction in administration. সরকারি কর্মচারীকে তার কাজ করতে বাধা দান করা। আমি অযোগ্য ধারা এসপি দিলেন না কেন? উচিত ছিল দেওয়া, দেননি। স্বাভাবিকভাবেই দেননি, যে কারণে ওনাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। নইলে যেটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের পুলিশের এই রকম গালাগাল খাওয়া অভ্যেস হয়ে গেছে, মনে হচ্ছে বাবু আর প্রজার সম্পর্কের মধ্যে হচ্ছে। যোগী রাজ্য আর পশ্চিমবঙ্গ আজকে এক জায়গায় চলে আসছে, এবং বীরভূমে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ভাগ আমরা জানি, বিভাজন আমরা জানি, এবং গত কয়েকদিন আগে যে কমিটি তৈরি ইত্যাদি হয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। চিঠিতে লেখা আছে দিদির পুলিশ, দিদির পুলিশ কিভাবে দেখছেন? নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। কতই রঙ্গ আমাদের এই বঙ্গদেশে, কত রঙ্গ, আর কত রঙ্গ দেখবো। অনুব্রত মণ্ডলের কান গরম করে দেওয়া কথা শুনে ওনার আমি ভাবতেও পারছি না, আমার যারা বিশেষ করে মহিলা দর্শক তাদের কাছে এই প্রতিবেদন আমি কি করে উপস্থাপিত করব। আপনারা প্রত্যেকেই জানেন বোলপুরের আইসিকে তিনি কি ভাষায় কথা বলেছেন, এবং তারপরে তার দল তাকে ক্ষমা চাইতে বলেছে। আমি জানি না ক্ষমার যোগ্য অপরাধ তিনি করেছেন কিনা, কিন্তু ক্ষমা চাইতে বলা হয়েছে এবং তিনিও ক্ষমা চেয়েছেন। আমি জানতে চাইছি, আমি কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে। সব্যসাচীতে আপনি বলুন যে ক্ষমার যোগ্য কি তিনি যা বলেছেন একজন মানুষকে, মহিলাদের উদ্দেশ্য করে? একজন আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিলাম যে কোনো ভাষা, খারাপ ভাষা প্রয়োগ করা বা গালাগাল করা সেটা অপরাধ নয়, কিন্তু সেটা যখন নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে করা হয়, এবং সেটা যখন একজন দায়িত্বশীল মানুষ, অন্তত পক্ষে এটা আশা করা যায় তিনি যখন করেন, এবং সেটা যদি একজন পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ হন, তাহলে সেক্ষেত্রে দিস অ্যামাউন্টস টু ইন্টারফারেন্স অর ক্রিয়েশন অফ অবস্ট্রাকশন ইন অ্যাডমিনিস্ট্রেশন। সরকারি কর্মচারীকে তার কাজ করতে বাধা দান করা, এবং আমাদের দেশের আইন অনুযায়ী এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেটা কিন্তু জামিন অযোগ্য একটি অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে যে জামিন অযোগ্য ধারা এসপি দিলেন না কেন? উচিত ছিল দেওয়া, দেননি। স্বাভাবিকভাবেই দেননি, যে কারণে ওনাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, এবং ক্ষমা চাওয়ার চিঠিটা দেখলেই উত্তরটা অনেকটা পেয়ে যাবে। এবং ওনাকেই ধন্যবাদ আমি জানাবো এই জন্য, কারণ এই চিঠিটা লিখে উনি দুটো জিনিস অ্যাকসেপ্ট করেছেন। একটা অ্যাকসেপ্ট করেছেন এই ফোন হয়েছিল, এবং ওই ফোনটি উনি করেছিলেন। চিঠির একদম শেষ লাইনটা দেখুন, যে আমার সঙ্গে ওনার কথোপকথন বাইরে কি করে গেল। তাহলে বাইরে যখন গেল, তার মানে উনি অ্যাকসেপ্ট করছেন কথোপকথন হয়েছে, এবং এই কথোপকথন যদি হয়ে থাকে এবং সেটা পুলিশের সাথে হয়ে থাকে, এটা কলার টেস্ট করার দরকার নেই, মানে এমনিতেই এটা অ্যাকসেপ্টেড এই মুহূর্তে। ফলে আইদার এখানে বড় ষড়যন্ত্র কিছু আছে, আর যেটা নইলে যেটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের পুলিশের এই রকম গালাগাল খাওয়া অভ্যেস হয়ে গেছে। এটা আজকেই অনুব্রত বাবুকে নতুন করে উদাহরণ হিসেবে টেনে আমাদের কোনো আলাদা করে লাভ নেই। যেদিনকে মুখ্যমন্ত্রী থানা থেকে ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের ছাড়াতে গিয়েছিলেন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে, সেদিনই এটা পরিষ্কার হয়ে গেছিল বর্তমান সরকারটি হচ্ছে সম্পূর্ণভাবে যারা সমাজ বিরোধী, তাদের রাজনৈতিক মতবাদকে এস্টাবলিশ করার জন্য, সমাজ বিরোধীদের রাজনীতিতে তাদের মতকে এস্টাবলিশ করার জন্যই সরকার। এটা আপনার মনে আছে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তারপরে যে সরকার কি মেসেজ পেল বাকি সমাজ বিরোধীরা, যে সরকারটা তাদের হয়ে গেছে। আজকে পরিষ্কার, আজকে একজন পুলিশের পদস্থ কর্তাকে এটা শুনতে হচ্ছে, তার পরিবারের লোককে শুনতে হচ্ছে, কালকে এটা পুলিশের সর্বত্র সবাইকে সবাই বলবে। কোনো ক্ষেত্রে এফআইআর হবে, কোনো ক্ষেত্রে এফআইআর হবে না, রাজনীতি হবে, কিন্তু মূল যেটা যে প্রশাসনে ইন্টারফিয়ারেন্স যারই হোক না কেন, সেটা এতটা কদর্য, এতটা নক্কারজনক ভাবে মনে হচ্ছে বাবু আর প্রজার সম্পর্কের মধ্যে হচ্ছে। কিন্তু এরা প্রত্যেকে একজন যোগ্যতা সম্পন্ন কর্মচারী, আধিকারিক। সেই আধিকারিকের যে কাজ আছে তার যোগ্যতাকে যদি রাজনৈতিক নেতারা সম্মান না করেন, তাহলে আমাদের
এই রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশের যে ফারাক, মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এইসব বলতে থাকেন না, যোগী রাজ্য আর পশ্চিমবঙ্গ আজকে এক জায়গায় চলে আসছে। ইউপিতে আপনি দেখেছেন, একেবারে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ওই নিজের মতের সাথে মিল খায়নি বলে, তার মনের মতন কথা বলেননি বলে আমাদের কর্নেলের বাড়িতে পর্যন্ত গিয়ে এই আরএসএস এর লোকরা কি করেছিল। একেবারে তাহলে সেই একইভাবে একজন পুলিশ অফিসারকে এই হেনস্থা করা হয়, এটা মূলত সমাজ বিরোধী রাজনীতির এক্সপ্রেশন। এবং বীরভূমে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ভাগ আমরা জানি, বিভাজন আমরা জানি, এবং গত কয়েকদিন আগে যে কমিটি তৈরি ইত্যাদি ইত্যাদি হয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সব্যসাচীদা, আমি আর দুটো তিনটে প্রশ্ন করব। আপনি সবটা বিষয় খুব ডিটেলে কভার করেছেন, আমার আর দুটো তিনটে বিষয় জানার আছে। চিঠিতে লেখা আছে দিদির পুলিশ কিভাবে দেখছেন? ঠিকই তো বলেছেন। আমার তো এইখানেই প্রশ্ন, আপনি ওনাকে সিঙ্গল আউট করে লাভটা কি আছে? এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেছে, এটা ধারণা হয়ে গেছে পুলিশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি, সরকারটা ওনার পৈতৃক সম্পত্তি, কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের পৈতৃক সম্পত্তি হচ্ছে পশ্চিমবাংলার সরকার। এটাই করতে চেয়েছিলেন, এই চিরস্থায়ী বন্দোবস্ত। যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য আমরা লড়েছিলাম, আজকে আমাদের দেশে এই সরকার কেন্দ্রে যেমন চালাচ্ছে এবং এখানে বাংলার সরকার এদের চাইছে আবার পুনরায় সেই জমিদারতন্ত্রের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে, যেখানে জমিদারিতে রুল হবে, চিরস্থায়ী বন্দোবস্ত হবে, ভোট লুট করা হবে, মত লুট করা হবে, গণতন্ত্রটা নামে থাকবে, কাজে আসলে রাজতন্ত্রের থেকেও খারাপ কিছু চলবে। এবং একটা সামন্ততান্ত্রিক মনোভাব নিয়ে একটা রাজতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে। আমরা একটা অভিযোগ বিভিন্ন সময় পাই, যারা বিভিন্ন সময় ধরা পড়েন, গ্রেপ্তার। না, আমি আরো একটি কথা বলছি, আরো বিপজ্জনক দিকটি হচ্ছে সৌরভ, তুমি যদি একটুখানি খেয়াল করো দেখবে, যেমন দিদির পুলিশ কথাটা উল্লেখ করেছেন, আরো একটি বিষয় বলেছেন দিদির পুলিশের কাছে আমি ক্ষমা চাইবো। প্রথমত, আপনি এমন কিছু করবেন কেন যেখানে পুলিশের কাছে আপনাকে ক্ষমা চাইতে হয়? দ্বিতীয়ত, একজন রাজনৈতিক নেতা, একটি জেলার প্রথম নেতা, প্রথম 2-3 জনের মধ্যেকার নেতা, তিনি যখন এই ধরনের কথা বলছেন, দিদির পুলিশের কাছে আমি 100 বার ক্ষমা চাইবো, এটাও তো একটা ভয়াবহ দিক। রাজনৈতিক স্বাধীনতার জায়গাটা কি পুলিশের হাতে চলে যাচ্ছে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় পুলিশ স্টেট চালু করেছেন? দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ এ পুলিশ স্টেট, যেখানে পুলিশের কাছে রাজনৈতিক নেতাকে ক্ষমা চাইতে হয়। কোনো আইন নয়, অনুব্রতবাবু বলতে পারছেন না যে আমি এটা করিনি। প্রথমত ওনার ক্ষেত্রে এটা ফিটও করছে, কারণ লোকেরা বিশ্বাস করছে করবেন, ওনার কোনো, এবং স্বীকারোক্তি হয়ে যাচ্ছে আমি ওষুধ খাই আজকে দাঁড়িয়ে। হ্যাঁ, উনি তো অ্যালিবাই নিচ্ছেন, স্বীকারোক্তি হয়ে যাচ্ছে। আজকে বীরভূম জেলাকে কেন্দ্র করে সেই 2013 সাল থেকে, আপনারও মনে আছে আমারও মনে আছে, পারুইয়ের যখন ঘটনা ঘটেছিল, সাগর ঘোষ, হৃদয় ঘোষ যখন পঞ্চায়েত ভোটকে নিয়ে যখন গ্রাম দখলের রাজনীতি চলছে, সেই সময় থেকে আজ পর্যন্ত আপনি তৃণমূল কংগ্রেসের এই প্রতিটা স্টেপ আপনি দেখুন, একটু বিচার করুন, তাহলেই পরিষ্কার বুঝতে পারবেন কি চলছে। এবং এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, যে বেশিরভাগ মানুষ রাজনীতির সঙ্গে তার যোগ নেই। পুলিশকে নিয়ে সকলকে চলতে হয়। পুলিশ প্রত্যেকের সঙ্গে কাজ করবেন, প্রত্যেক মানুষের হয়ে কাজ করবেন, প্রত্যেক নাগরিকের হয়ে কাজ করবেন। ঠিক এই জায়গায় শুভসচিতা, যারা পুলিশ, কিন্তু যদি পুলিশরা থেকে দলের কর্মী হয়ে যায়, দলদাসে পরিণত হয়, সেখানে বোধহয় অনুব্রত বাবুরাই রাজ করেন, এবং সেটাই স্বাভাবিক ঘটনা হয়ে এসেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শুভসচিতা, পুলিশ আধিকারিক যারা, তারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন। ফারাকটা কোথায় জানেন? ফারাকটা হচ্ছে বামফ্রন্টের সময়টাকে অনেকে অনেক সমালোচনা করেন, কিন্তু বামফ্রন্টের সময় এই যে ছবিগুলো, এই লোকগুলোকে যারা এই ধরনের রাজনৈতিক নেতা যখন পুলিশের উপরে প্রভাব খাটাতো, যখন এই ধরনের ঘটনা ঘটতো, সেই ঘটনাগুলিকে সেই সময় তৎকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করতেন এবং নিজেদের রাজনৈতিক ক্ষতি সাধন করে বহু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছেন। আজকে সরকার সেটা করার জায়গায় দিক। হ্যাঁ, অনেকটা অনুব্রত মণ্ডলকে সেফ প্যাসেজ করে দেওয়া হলো সম্ভবত, মনে হলো। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা কারণে অনুব্রত বাবু সেফ প্যাসেজ করে দেন। হ্যাঁ, আমার যে কারণে এরাবুলের গল্পটা আছে, এরাবুল এখনো আছে, নামগুলো মানুষ ভুলে যেতে পারে, কিন্তু গরু কয়লা পালি তো পরিষ্কার মানুষের পাথর।
বেলুচা পাচামির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু অনুব্রত বাবু ধর, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কলকাতার ক্যানাট স্ট্রিটে বসে আছে, আমার আবেগ যোগে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একেবারে শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমি অনেক ব্যক্তিগতভাবে অনেক পুলিশ আধিকারিককে জানি যারা সুপণ্ডিত, যারা নিজেদের যোগ্যতা, প্রত্যেকেই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরি পেয়েছেন, এবং তাদের প্রত্যেকের প্রতি আমার সহমর্মিতা আমি প্রকাশ করছি, কারণ এই ভাষায় কথা বলা একজন মানে পুলিশ কেন কাউকেই চায় না, সেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু আমরা একইভাবে বিভিন্ন রাজনৈতিক বন্দী, বিভিন্ন সময় যারা গ্রেফতার হয়েছেন তাদের কাছ থেকে অভিযোগ পাই যে পুলিশ অকথ্য ভাষায় তাদের সঙ্গে লকআপে কথা বলেছে, তাদের সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে, আজকে ব্যাকফায়ার করছে। আমাদের দেশে পুলিশ রিফর্মস লং ওয়েটিং সাবজেক্ট, যেটা অনেক দিন ধরে এই সাবজেক্টকে কেউ ছুঁয়ে দেখেননি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে পুলিশে কিভাবে রিক্রুটমেন্ট হবে, পুলিশে কিভাবে কাজ চলবে, পুলিশ কার নিয়ন্ত্রণে থাকবেন, কার নিয়ন্ত্রণে থাকবেন না। পুলিশের যদি দেখা যায় থানার আইসিদের ওই ভেরিফিকেশনে অথবা সার্টিফিকেশনে মুখ্যমন্ত্রী নিজে সই করছেন, তাহলে তো বিপদ হবেই। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জেলাতে আজকে আইসিদের গুরুত্ব একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, তো অস্বাভাবিক কিছু নয়। অনেক পোস্টকে টপকে সরাসরি আইসি টু সিএম হচ্ছে। জিজ্ঞেস করুন পরিস্থিতি। অনেক ধন্যবাদ সব্যসাচী। ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, ভয়াবহ জায়গায়। এবং এরপর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কোল্যাপস অফ দি সিস্টেম। মাৎসন্যায়ের শেষে সিস্টেম কোল্যাপস করে, সেখানে তখন আর সিস্টেমকে রেস্টোর করানো যায় না। আপনি যে আমলাদেরকে আজকে দুর্নীতির রাস্তা দেখিয়ে দিচ্ছেন রাজনৈতিক শক্তি হিসেবে, আপনি আগামী দিনে একে চাইলেও আপনি বন্ধ করতে পারবেন না। অন্ততপক্ষে আমাদের দেখা চেনা শোনা বোঝা প্রেসিডেন্টের ইতিহাসে এরকম কোনো প্রেসিডেন্ট আপনি দেখাতে পারবেন না যেখানে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে আনা হয়েছে, আনলেস দেয়ার ইজ এ রেভলিউশন এবং রিফর্মস। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আলোকপাত করলেন, ধন্যবাদ।